আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওর মধ্যে আমরা শিখব হচ্ছে এফওএমসির পক্ষ থেকে ইকোনমিক প্রজেকশন নামের যে একটা নিউজ ইভেন্ট আছে সেটার সম্পর্কে। সো এই নিউজ ইভেন্টটা ফরেক্স ফ্যাক্টরির মধ্যে দেখতে ঠিক এরকম থাকবে। রেড ইম্প্যাক্টের একটা নিউজ থাকবে, আর নিউজের নাম কি থাকবে? ইউএস এফওএমসি ইকোনমিক প্রজেকশন। তো এইটা সম্পর্কে আমরা যদি জানতে চাই, আমি সবসময়ের মতোই প্রশ্ন আকারে মোটামুটি সাজানোর ট্রাই করি এই বিষয়গুলারে। সো আজকের ভিডিওর মধ্যে আমি একটু ট্রাই করব বিষয়গুলারে প্রশ্ন আকারে সাজানোর জন্য, ঠিক আছে? আর ট্রাই করব যে একদম শর্টকাটের মধ্যে যাতে শিখতে পারেন। সো প্রথমের প্রশ্নটা যেটা আছে সেটার মধ্যে আমরা জানতে পারবো হচ্ছে যে এই এফওএমসি ইকোনমিক প্রজেকশনটা আসলে কি। এই যে একটা নিউজ ইভেন্ট দেখতে পারতেছি আমরা, ইউএস এফওএমসি ইকোনমিক প্রজেকশন, আসলে এই এফওএমসি ইকোনমিক প্রজেকশনটা মূলত কি? এই আমরা কিন্তু অলরেডি জানছি যে আমাদের ইউএস ডলারের বা আমেরিকান মার্কিন যুক্তরাষ্ট্রের যে কারেন্সিটা আছে সেটা হচ্ছে ডলার, ইউএস ডলার। আর এটাকে কে মেনটেন করে বা এটার সেন্ট্রাল ব্যাংক কোনটা? ফেডারেল রিজার্ভ ব্যাংক, তাই না? এখন যেহেতু এই ইউএস ডলারটা হচ্ছে পুরা পৃথিবীর জন্য একটা রিজার্ভ কারেন্সি হিসাবে ব্যবহৃত হইতাছে, সো এটারে নর্মালি যদি মেনটেন করা হয় তাহলে সেটা খুবই ঝামেলার হইতে পারে। দ্যাটস ওয়াই কী করছে, এই ফেডারেলের পক্ষ থেকে একটা সিস্টেম রেডি করা হয়েছে, ঠিক আছে? সেটা হচ্ছে এফওএমসি, অর্থাৎ এই যে আমরা এফওএমসি দেখতে পারতেছি এখানে, এইটা এফওএমসি মানে হচ্ছে এফ মানে হচ্ছে ফেডারেল, ও মানে হচ্ছে ওপেন, এম হচ্ছে মার্কেট, সি মানে হচ্ছে কমিটি। মানে এইটার যে নীতি নির্ধারণ করবে, এই ইউএস ডলারের যত নীতি নির্ধারণের কাজটা আছে সব কাজ কারা করে? ফেডারেলের পক্ষ থেকে এই এফওএমসি সিস্টেমটা বা ফেডারেল ওপেন মার্কেট কমিটি করে, ঠিক আছে? একদম ওপেন মার্কেট পর্যায়ে থেকে ওরা সব ডিটেল কালেক্ট করে ওদের নিজের সিস্টেম অনুযায়ী চালায়, ঠিক আছে? অনেক সেফলি আর সিকিউরলি, ঠিক আছে, যাতে কোনো সমস্যা না হয়। কারণ এই একটা কারেন্সি ধ্বংস হয়ে যাওয়া মানে, একটু এদিক ওইদিক হয়ে যাওয়া মানে পুরো পৃথিবীর ইকোনমিক সিস্টেমে সমস্যা হয়ে যাওয়া। সো এখন আমরা এতটুকু বলতে পারি যে এই এফওএমসির ইকোনমিক প্রজেকশন মানে হইতাছে ওদের যেই অর্থনীতি আছে সেইটার উপরে কোনো একটা প্রজেকশন, ঠিক আছে? আর আমরা নাম দেখাও বুঝতে পারতাছি। এখন আমার ভাষায় যদি নর্মালি ইকোনমিক প্রজেকশন মানে কি সেটা বলতে চাই, তাহলে আমি এটাই বলবো যে এই ফেডারেল ওপেন মার্কেট কমিটি কি করে, ওদের যেই ডেটাগুলো আছে ওদের কাছে, ঠিক আছে, ওই ডেটাগুলা ওরা সম্পূর্ণভাবে কালেক্ট করে, কইরা ওদের যেই ও যে ডিটেইলগুলো আছে সেই ডিটেইলগুলারে ওরা বিভিন্ন স্টেপ বাই স্টেপ সাজায়, ঠিক আছে? যেমন হচ্ছে আপনার ধরেন জিডিপি, তারপর হচ্ছে আমরা কি জানি এমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট রেট, তারপরে আমরা আরও কি জানি ইনফ্লেশন রেট সম্পর্কে, এটা একটা টপিক আছে ওদের। তারপরে হচ্ছে আরও কি আছে ইন্টারেস্ট রেট সম্পর্কে, ঠিক আছে? সো এই সবগুলা বিষয় ওরা কি করে, সবগুলা ডেটার কালেক্ট করে একটা সিস্টেম আকারে সাজায়া ওরা যে একটা ডিসিশন নেয়। অন্যান্য নিউজ ইভেন্টগুলোয় আমরা যেটা দেখছিলাম, ইন্টারেস্ট রেট সেট করে, প্রেস কনফারেন্স করে, আরও বহুত বহুত দেখছিলাম আমরা, ঠিক আছে? ওই যে কাজগুলো আছে ওই কাজগুলো সম্পন্ন করে। পাশাপাশি ওদের যে একটা চিন্তা ভাবনা আছে, ওরা কি করতে চাইতাছে, ডেটাগুলো ওদেরকে কি বলতাছে, ঠিক আছে, এই সব কিছু মিলায়া ওরা কি করে, দুনিয়ার যত ইনভেস্টর লেভেল আছে ওই ইনভেস্টর লেভেলে ওদের যে নীতি নির্ধারণ আছে বা ওদের যে পূর্বাভাস জনিত চিন্তা ভাবনা আছে সেইটা তুইলা ধরে, যে ওরা ওদের কাজটা কিভাবে করতেছে, ওদের কাজে ওরা কতটুকু সাকসেস, সামনে কি হইতে পারে, বর্তমানে কি হচ্ছে। অর্থাৎ এটারও যদি আমি একটু শর্টকাট ওয়েতে একটু ক্লিয়ারভাবে বলতে চাই আমার ভাষায়, তাহলে আমি এইটাই বলতে পারি যে পুরা পৃথিবীর ইকোনমিক সিস্টেমের সাথে যত ট্রানজ্যাকশন হইতাছে ওই ট্রানজ্যাকশনের একদম টপ নচ লেভেলে কারা আছে জানেন? দুনিয়ার যত ইনভেস্টররা আছে ওরা আছে ওই টপ নচ লেভেলে। এখন বলবেন ভাই কীভাবে? কারণ আপনি কারেন্সির ভ্যালিউ কীভাবে নীতি নির্ধারণ হইতেছে, যখন ট্রানজ্যাকশন করতেছেন, আপনি একটা বাজার করতেছেন, ট্রানজ্যাকশন করতেছেন, আপনি একটা প্রোডাক্ট কিনতেছেন, ট্রানজ্যাকশন করতেছেন, আপনি কোনো একটা সার্ভিস নিতেছেন, ট্রানজ্যাকশন করতেছেন। এই যে ট্রানজ্যাকশন হইতেছে দিন শেষে ঘুরা ফিরা দেখবেন এই ট্রানজ্যাকশনগুলো হওয়ার একদম টপ নচ লেভেলে কারা আছে জানেন? ইনভেস্টররা। এখন কিভাবে ইনভেস্টররা আছে? ইনভেস্টররাই দুনিয়ার প্রত্যেকটা বিজনেস লেভেলে বলেন, ইন্ডাস্ট্রিয়াল লেভেলে বলেন, আরও বড় বড় যত লেভেল আছে সব জায়গায় ওরা ইনভেস্টমেন্ট করে, ঠিক আছে? ওদের ইনভেস্টমেন্টের ফলেই কী হইতাছে, বিভিন্ন কর্মসংস্থান তৈরি হইতাছে। ওদের ইনভেস্টমেন্টের ফলেই বিভিন্ন সার্ভিস
এরিয়া তৈরি হইতাছে বা সার্ভিসের তৈরি হইতাছে, ওদের ইনভেস্টমেন্টের ফলেই ওরা যে বিভিন্ন ধরনের প্ল্যানিং করতেছে, বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করতেছে, সেইগুলোর ফলেই একটা ইকোনমিক সিস্টেম বা একটা ইকোনমিক সার্কেল রেডি হইতাছে যেখানে ট্রানজ্যাকশন হইতাছে। ঠিক আছে, সো এই ইনভেস্টররা ধরতে পারেন যে একদম টপ নচ পর্যায়ে আছে। ঠিক আছে, ওদের এই ইনভেস্টমেন্টের পর্যায়ে বিভিন্ন কলকারখানা, শিল্প প্রতিষ্ঠান, আরও বহুত কিছু তৈরি হইতেছে, ইন্ডাস্ট্রিয়াল লেভেল বলেন। ঠিক আছে, সো এই হিসাবে বলতে পারি এই যে ইনভেস্টররা, ওরা যদি কোনো কারণে ওদের চিন্তা ভাবনার ভিতরে নেগেটিভিটি নিয়ে আসে, যেমন ধরেন যে ওরা যদি দেখে যে অনেক ইনফ্লেশন হয়ে গেছে, সামনে ইন্টারেস্ট রেট আরও বাড়ায় দিব, ঠিক আছে, ভ্যাট ট্যাক্স আরও বাড়ায় দিব, ফলে কী হইব, ওরা যে জায়গায় ইনভেস্টমেন্ট করবো ওই জায়গায় যদি দেখতো লাভ হইতো 100 টাকা, এখন লাভ হইব 50 টাকা, ওরা কি করবো, ওইটা বাদ দিয়া অন্য কোনো সিস্টেম খোঁজার চেষ্টা করব। ঠিক আছে, সো এইগুলা বিভিন্নভাবে ইমপ্যাক্ট পড়তেছে। সো বুঝতেই পারতেছেন যে কেমন লেভেলের চিন্তা ভাবনা। সো ওই যে ইনভেস্টর আছে ওদের চিন্তা ভাবনায়, তারপরে মার্কেট নিয়ে গবেষণা করে যে অ্যানালিটিক্সরা আছে, ঠিক আছে, বা অ্যানালিস্টরা আছে মার্কেটের, যেমন আমি যখন পড়াইছিলাম হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ওয়েবসাইটগুলো দেখার সময় বিভিন্ন অ্যানালিস্টের অপশন দেখাইছিলাম, বা মার্কেট অ্যানালাইসিস করা এরকম বিভিন্ন বিশেষজ্ঞকে দেখাইছিলাম। সো ওরা যে বিভিন্ন অ্যানালাইসিস করে বা বিভিন্ন ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে চিন্তা ভাবনা করে মার্কেট নিয়ে বিশেষজ্ঞ, ওরা যেই লোকগুলা, ওরা কিন্তু খুব লং টার্মে একটা কারেন্সি নিয়ে, একটা অর্থনীতি নিয়ে চিন্তা ভাবনা করে, একটা ফান্ডামেন্টাল নিয়ে চিন্তা ভাবনা করে। সো ওদের ব্রেন অবধি যাতে সব কিছু ঠিকঠাকভাবে পৌঁছায়, কি পৌঁছায়, এই যে এফওএমসি কারা মেনটেন করতেছে, এফওএমসি সহ পুরাটা ফেডারেল রিজার্ভ কারেন্সি কী করতেছে, ফেডারেল রিজার্ভ ব্যাংক পুরাটা মেনটেন করতেছে না। সো এই যে ইকোনমিক সিস্টেমটারে নিয়ে আলোচনা করতেছে বা বিভিন্ন বিশেষজ্ঞরা আছে, তারপরে বড় বড় ইনভেস্টররা আছে পুরা দুনিয়ার ভিতরে, ওরা যাতে এই কারেন্সির উপরে, ইন্টারেস্ট রেট সিস্টেমের উপরে, ইনফ্লেশন ডিফ্লেশন দেখা, জিডিপি দেখা, তারপরে হচ্ছে আরও কি আছে এগুলারে আপনার হচ্ছে এমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট, সব কিছু দেইখা যাতে ওরা একটা পজিটিভ চিন্তা ভাবনা রাখতে পারে মাথার ভিতরে, আর সামনে এই কারেন্সি সিস্টেমে অথবা এফওএমসির পক্ষ থেকে হোক বা ফেডারেলের পক্ষ থেকে হোক, ওরা কি চিন্তা ভাবনা করতেছে সেটা পজিটিভ দিকে যায় নাকি নেগেটিভ দিকে যায়, এরকম একটা ভাইরাসও বলতে পারেন বা একটা দিক নির্দেশনা বলতে পারেন, সেইটা এফওএমসির পক্ষ থেকে বলেন অথবা ফেডারেল রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে বলেন, ওইটা দিয়া দেয়। ঠিক আছে, কাদের কাছে দিয়া দেয়, ইনভেস্টর লেভেলে, অ্যানালিটিক্স পর্যায়ে অথবা পাবলিক পর্যায়ে, যাতে পাবলিক পর্যায়ে বলেন, ইনভেস্টর লেভেলে বলেন অথবা অ্যানালাইসিস বা অ্যানালিস্ট পর্যায়ে বলেন, ওরা যাতে সবাই একটা পজিটিভ ধারণা রাখতে পারে এই সিস্টেম, কারেন্সি সিস্টেমটার উপরে। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছি। যেমন ধরেন এটার একটা কেমন প্রভাব পড়ে আমি একটু বলি আপনার একটা এক্সাম্পল হিসাবে। ধরেন যে আপনি ডাক্তারের কাছে গেছেন, আপনার জ্বর হয়েছে নর্মালি, ঠিক আছে, এখন যে আপনার জ্বর হয়েছে, এই জ্বরটারে ডাক্তার কিভাবে বললো, এটা জ্বর কিন্তু নর্মাল জ্বর, বা ডাক্তারে বললো ভাই আপনার জ্বর হয়েছে, খাইছে 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 খাইছে, এটা তো কোনো নর্মাল জ্বর না, আপনি তো শেষ। মানে আপনার যদিও নর্মাল জ্বর হয়েছে, ডাক্তারের এই একটা কথায় আপনি শেষ, আপনার মানসিক অবস্থা তখনই ভাঙ্গা পড়বো। ঠিক আছে, ও এত বড় একটা ইম্প্যাক্ট পড়তেছে জাস্ট ডাক্তারের একটা মুখের কথায়, রিপোর্টও দেখে নাই, ঠিক আছে, বা রিপোর্ট দেখলো আন্দাজি বইলা দিল আপনারে। সেম এই পুরা অর্থনীতিটা বা এই পুরা এই ফান্ড বলেন রিজার্ভ কারেন্সিটা বা ইউএস ডলারটা কারা মেনটেন করতেছে, ফেডারেল রিজার্ভ ব্যাংক। ফেডারেল রিজার্ভ ব্যাংক কন্ট্রোল করতেছে কার মাধ্যমে, এই এফওএমসি সিস্টেমটার মাধ্যমে, ফেডারেল ওপেন মার্কেট কমিটির মাধ্যমে। এখন ওদের পক্ষ থেকে ওরা চাইবই এই পৃথিবীর নাম্বার ওয়ান কারেন্সিটারে নাম্বার ওয়ান রাইখা, ইনফ্লেশন ডিফ্লেশন আরও বাকি যতগুলা সিস্টেম আছে সবগুলা ঠিকঠাক রাইখা, এই ইনভেস্টর পর্যায়ে, জনগণ পর্যায়ে বা অ্যানালিটিক্স পর্যায়ে বা অ্যানালাইসিস পর্যায়ে বা অ্যানালিস্ট পর্যায়ে, যেটাই বলি আমি, ওরা যাতে পজিটিভ একটা ধারণা রাখে, ঠিক আছে, এরকম একটা প্রজেকশন দিয়া দেওয়া যে আমরা বর্তমানে এই অবস্থায় আছি, সামনে এই অবস্থায় যাইতে চাইতেছি, আমরা উড়ায় ফেলাইতেছি, সিরায় ফেলাইতেছি, এরকম একটা প্রজেকশন। ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছেন। এখন ডাক্তার যদি মনে করেন যে আপনার ক্যান্সার হয়ে গেছে, ঠিক আছে, ডাক্তার আপনার বললো আরে ভাই এটা কোনো রোগই না, ঠিক আছে, এটা কোনো রোগই না, আপনি একটু লম্বা, এখন একটু অসুস্থ আছেন, কিছুদিন পর আরেকটু অসুস্থ হইবেন, বাট আমি মেডিসিন দিতেছি, এটা খাইতে খাইতে আপনি সামনে সুস্থ হয়ে যাবেন, এটা ব্যাপার না, কিছুদিন পরেই দেখবেন যে আপনি সুস্থ হয়ে গেছেন, অথচ আপনার ক্যান্সার হয়ে গেছে, আপনি জানেন না, বা ডাক্তারের ওই একটা নর্মাল কথায় আপনি অনেক বড় একটা ভরসা পেয়ে গেছেন।
অলৌকিক ভরসা বলতে পারেন, ঠিক আছে। সেম এই যে ওরা মার্কেটটা মেনটেন করতেছে, ওরা এই ইকোনমিক প্রজেকশন এই ইভেন্টের মাধ্যমে কি করে, সব কাজ করার পরে ওদের যে বিস্তারিত ডেটাগুলো আছে সেই ডেটাগুলো থেকে ওরা বিভিন্ন ধরনের প্রজেকশন দেখায় দেয়, ইনভেস্টর মানে পাঠায় দেয় বা একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করে, যাতে সাধারণ জনগণ, মার্কেটের অ্যানালিস্ট, তারপর হচ্ছে ইনভেস্টর, ওরা সবাই বুঝতে পারে যে কারেন্সিটা আপাতত এই অবস্থায় আছে, সামনে 1-2 বছর ওরা এরকম চিন্তা ভাবনা করতেছে, সব কিছু ঠিকঠাক আছে। বুঝছেন আশা করি এই ইকোনমিক প্রজেকশনটা মানে কি, আর ওরা কেন করতে চাইতেছে, কি কারণে করতে চাইতেছে। এটা হইতেছে একদম ফেডারেলের পক্ষ থেকে বা এফওএমসির পক্ষ থেকে দেওয়া হয় জনগণ পর্যায়ে বা ইনভেস্টর পর্যায়ে, যাতে সব কিছু ঠিকঠাক থাকে, ঠিক আছে। আর সবাই এইদিকে বিশ্বাস করতে পারে, নর্মালি পুরা প্রজেকশন বুঝা সবাই সবার ডিরেকশনে কাজ করতে পারে, পূর্বাভাস বুঝা। আশা করি আমার পক্ষ থেকে যতটুকু দ্বারা সম্ভব বোঝানোর এই ইকোনমিক প্রজেকশনটা বুঝাইতে পারছি। সো তারপরের যে প্রশ্নটা চলে আসে সেই প্রশ্নটা হচ্ছে, দেখেন এই ইকোনমিক প্রজেকশন কেন প্রকাশ করা হয়। মোটামুটি এতক্ষণ যেই বিষয়টা নিয়ে বকবক করছি সেটা বুঝার পরে আশা করি বুঝতে পারছেন যে কেন প্রকাশ করা হয়। তাও আমি একটা বার বইলা দেই, এটা প্রকাশ করার কারণ হচ্ছে এই যে কারেন্সিটা মেনটেন করতেছে ফেডারেল রিজার্ভ ব্যাংক, অথবা এই ওদের একটা সার্ভিস বা সিস্টেম বলতে পারেন এফওএমসি, ফেডারেল ওপেন মার্কেট কমিটি, ওরা যে কার্যকলাপগুলো করতেছে বিভিন্ন দিকে ডেটা দেখা, সেই ডেটা অনুযায়ী সেই কার্যকলাপগুলো কতটুকু ঠিক আছে, কতটুকু ঠিক আছে, কোন পর্যায়ে ওরা পিছায় পড়ছে, কোন পর্যায়ে আগায় পড়ছে, সেই বিষয়গুলারই হচ্ছে পুরাপুরি ডিটেইল আকারে জনগণ পর্যায়ে তুইলা ধইরা ওদের বিশ্বস্ততা ধইরা রাখতে পারে। ওরা যা কাজ করতেছে সেই কাজটা ওদের পারফরমেন্সটা কতটুকু আছে সেইটা যাতে অ্যানালিস্ট, মার্কেটে যে অ্যানালিস্ট আছে ওদের পর্যায়ে, ইনভেস্টর আছে ওদের পর্যায়ে, জনগণ আছে জনগণ পর্যায়ে তুইলা ধরতে পারে, ঠিক আছে। আমি যতটুকু বুঝি ভাই ততটুকু বোঝানোর চেষ্টা করতেছি। এই ক্ষেত্রে ওরা বিভিন্ন জিনিসগুলা তুইলা ধরতে হয়, যেমন আমরা কি জানি একটা কারেন্সির ভ্যালিউর সাথে কোন কোন বিষয়গুলা অনেক ওতপ্রোতভাবে জড়িত। ইনফ্লেশন, ইনফ্লেশন মানে কি, মুদ্রাস্ফীতি, মানে ওই কারেন্সির ভ্যালিউ কইমা যাওয়া। বাট আমি ওইদিকে যাইতাছি, বাট একটা কারেন্সির ভ্যালিউ ধরে রাখতে শুধু ইনফ্লেশনই না, আরও বহুত বিষয় আছে যেগুলো ম্যাটার করে। যেমন ধরেন যে ওদের যে রিয়েল জিডিপি গ্রোথ আছে সেইটা কি অবস্থা, ঠিক আছে। আর জিডিপি কি গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট এরকম কিছু একটা বিষয়। সো মানে কি পরিমাণে প্রোডাক্ট বাৎসরিকভাবে তৈরি হইতেছে সেই বিষয়টা ম্যাটার করে, কারণ যত বেশি প্রোডাক্ট তৈরি করতে পারবো তত বেশি ওদের ট্রানজ্যাকশন হইব, এক্সপোর্ট হইব, আর তত বেশি ওদের কারেন্সির ভ্যালিউ বাড়ার পসিবিলিটি থাকবো, ঠিক আছে। জনগণ তত বেশি কাজের উপরে থাকবো। সো যত বেশি কাজ, যত বেশি প্রোডাক্ট উৎপন্ন হইব, যত বেশি প্রোডাক্ট উৎপন্ন হইব তত বেশি ইনপুট মানে এক্সপোর্ট হইব। সো তারপরে হচ্ছে তত পরিমাণে ট্রানজ্যাকশন হইব, আর ওদের কারেন্সির জন্য সেটা ভালো। তো এই একটা বিষয় অবশ্যই কারেন্সির সাথে ডাইরেক্টলি রিলেটেড আছে বা কানেক্টেড আছে। সো এই একটা বিষয়ে ওরা কি করে, একটা ধরেন যে একটা ডেটা তুইলা ধরে বা একটা শিট তুইলা ধরে ওদের এই ইকোনমিক প্রজেকশনের মধ্যে, যে আমাদের রিয়েল জিডিপি গ্রোথের এই অবস্থা, গত বছর এরকম ছিল, এই বছর এরকম আছে, বা এই মাসেও এরকম আছে, এই পর্যায়ে এরকমভাবে বাড়তাছে এত পার্সেন্ট কইরা মোটামুটি শতকরায়, আর আমরা সামনে এরকম এরকম চিন্তা করতেছি, এরকম এরকম করবো। সো কেউ যদি আপনারা বলে যে আমি অলরেডি এরকম জায়গার ভিতরে, আমি অলরেডি কি করছি, এই অঞ্চলের ভিতরে এই 2টা রাস্তা করছি, ঠিক আছে, বাট এখন আমি চাইতাছি কি এই জায়গায় একটা গোল চক্কর বানায়া আরও আশেপাশের যে রাস্তাগুলো আছে সবগুলার এই জায়গায় মিলাই দিমু, তখন এই যে আপনি 2টা রাস্তা তৈরি করছেন এইটার কারণেই সবাই একটা বিশ্বস্ততা পাইব যে হ্যাঁ এইবার হয় ঠিকই গোল চত্বর কইরা বাকি সবগুলা রাস্তা তৈরি কইরা দিব, ঠিক না। সেম সেম এই বিষয়টা এরকমই, ওরা যে জিডিপি গ্রোথগুলো দেখাইতেছে পূর্বের সাথে এখনের সাথে সব কিছু মিলায় টিলায় ডাটা সহকারে, এইটা জনগণ পর্যায়ে পৌঁছাইলে, অ্যানালিস্ট পর্যায়ে পৌঁছাইলে, ইনভেস্টর লেভেলে পৌঁছাইলে ওরাও নিজেদের মতো অ্যানালিসিস করে দেখবো যে হ্যাঁ ওদের পারফরমেন্স ঠিক আছে কিনা, ওরা কীভাবে কাজ করতেছে, সামনে কেমন প্ল্যানিং রাখছে, ঠিক আছে। তারপর হচ্ছে আরেকটা বিষয় এটার সাথে কানেক্টেড আছে, সেটা হচ্ছে আনএমপ্লয় রেট। আনএমপ্লয়মেন্ট রেটটা কি, সেটা হচ্ছে ওই যে বেকারত্বের যে হার আছে না সেইটা, ঠিক আছে। আনএমপ্লয়মেন্ট রেট, কারণ বেকারত্বের হার যদি ক্রমান্বয়ে বাড়তে থাকে তার মানে কি, এই যে একটা জিডিপি গ্রোথ আছে নিঃসন্দেহে সেটা কইমা যাব, ওদের দেশে যে এক্সপোর্ট লেভেল আছে সেটা আগের থেকে কইমা আসবো, ইভেন ওদের যেই ট্রানজ্যাকশনগুলো আছে সেটাও আগের থেকে কইমা আসবো।
কারণ কি এই আনএমপ্লয়মেন্ট রেট মানে যদি কর্মসংস্থান কইমা যায় প্রোডাক্ট কম তৈরি হইব, প্রোডাক্ট কম তৈরি হইলে সার্ভিসও কম হইব, তারপর হচ্ছে ট্রানজ্যাকশনও কম হইব, আর ট্রানজ্যাকশন কম হইলে সেটা ইনফ্লেশন রেটের সাথে অনেকটা কানেক্টেড হয়ে যাব, তারপরে ঝামেলা আছে তাই না? সো এই বিষয়টা ওরা তুইলা ধরে যে এটা ইয়ারলিও একটা হিসাব হয়, মান্থলি একটা হিসাব হয়, দুইভাবে হিসাব হয়, এই দুই ধরনের হিসাবই তুইলা ধরে গত কি ছিল বর্তমানে কি আছে সামনে আমরা কেমন চিন্তা ভাবনা রাখছি আর ওই দিকে আমরা এভাবে আগাইতাছি। তো বুঝতেই পারতেছেন একদম মেইন ডেটাগুলাই থাকে এইটা যেগুলোর উপরে ওরা চিন্তা ভাবনা করে, ঠিক আছে? তারপর হইতাছে এই ইনফ্লেশন, এই ইনফ্লেশনটা আবার দুইভাবে কাজ করতেছে এই ক্ষেত্রে, ঠিক আছে? কিভাবে কাজ করতেছে, একটা হইতেছে ভোক্তা লেভেলে, ভোক্তা লেভেলে কারা বুক করে, কনজিউমাররা কনজিউম করে, কি কনজিউম করে, বিভিন্ন সার্ভিস কনজিউম করে, বিভিন্ন প্রোডাক্ট কনজিউম করে, তাই না? ধরেন যে আগে ডাক্তারের কাছে যায় ডাক্তারের ভিজিট দিতাম হচ্ছে আমরা 500 টাকা, এখন ডাক্তারের ভিজিট দিতে হয় 1000 টাকা। এটা কি এক ধরনের ইনফ্লেশন রেট হয়ে গেল না? আগে চিপস কিনতাম 10 টাকা প্যাকেট, এখন চিপস কিনতে হয় 20 টাকা প্যাকেট। এই যে একটা প্রোডাক্ট পর্যায়ে একটা ইনফ্লেশনে তৈরি হয়ে গেছে না, এটা এক ধরনের ইনফ্লেশনে চলে আসে। আর একটা ডিরেক্টলি কারেন্সিগতভাবে কারেন্সির ভ্যালিউ কইমা যাওয়ার ইনফ্লেশন তৈরি হয়ে যায়, ঠিক আছে? সো এই বিষয়গুলো সম্পর্কে ওরা বর্তমানে কি, আগে কি ছিল, মান্থলি কীভাবে বাড়তাছে কমতাছে, আমরা কি পরিমাণে সামনে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে, 2% না 3% না 5% এরকম ট্রাই করতেছি। সো এইগুলো হচ্ছে বিষয়। তারপরে এই সবগুলা বিষয় ডেটা দেখা আরও কিছু ডেটা দেখে, বাট মেইন ডেটা এইগুলাই থাকে, ঠিক আছে? এই ডেটাগুলো দেখার পরে ওরা কি করে, ডিরেক্টলি ওরা ওদের যে ফেডারেল ফান্ড রেট আছে বা ইন্টারেস্ট রেট আছে সেইটা নিয়ে আলোচনা করে যে এখন যে ইন্টারেস্ট রেট আছে সেইটার কারণে আমাদের এই ডেটাগুলোর সাথে মিলানোর পরে আমরা এতটুকু পার্সেন্টেজ আকারে গ্রোথ করতেছি, পার মান্থে এতটুকু, পার ইয়ারলি এতটুকু, আর সামনে আমরা চিন্তা ভাবনা করতেছি আর একটু বাড়ামো কিনা বা কমামো কিনা সেইটার একটা দিক নির্দেশনা পাওয়া যেতেছে ইনভেস্টররা, ঠিক আছে? তারপরে ওরা বুঝতেই পারতেছে যে কারেন্সির ভ্যালিউ কমাইবো নাকি কারেন্সির ভ্যালিউ বাড়াইবো। তো আশা করি বুঝতেছেন কত বড় একটা এই একটা প্রজেকশনের কারণে ওরা কত বড় একটা ডিরেকশন পাওয়া যাইতেছে সামনে কি হইতে পারে। আর এই যে একটা প্রজেকশন না, এই প্রজেকশনগুলো বছরে আমি যতটুকু জানি 4বার হয়, ঠিক আছে? 4বার কিভাবে হয়, ধরেন যে মার্চে একবার হয়, জুনে একবার হয়, তারপরে হচ্ছে সেপ্টেম্বরে একবার হয়, আবার ডিসেম্বরে একবার হয়, মানে এরকম 4বার কি হয়, মার্চে, জুনে, ঠিক আছে, জুনে, আর তারপরে কি হয় সেপ্টেম্বরে, MAR মার্চ, সেপ্টেম্বর, আরেকটা হচ্ছে ডিসেম্বরে, DEC। এই 4 মাসে এই ইকোনমিক প্রজেকশনটা ওরা শেয়ার করে, মানে সব কিছু সব বাকি যে কাজগুলো ছিল ওইগুলো কমপ্লিট করার পরেই মূলত এইগুলো দেখায় আর কি, আমি যতটুকু জানি। সো এই হইতাছে ঘটনা। আর এইগুলোর সাথে কিন্তু ওরা পরবর্তীতে ইন্ডিকেশন দিয়া দেয় যে ওরা সামনে কি ফেডারেলের ফান্ড রেটটা বাড়াইতে চাইতেছে না কমাইতে চাইতেছে, ওরা কিভাবে কাজ করতেছে, ওদের কাজের পারফরমেন্সটা কীরকম ফেডের পক্ষ থেকে, FOMCর পক্ষ থেকে। আশা করি বুঝতে পারতেছেন যে কেন প্রকাশ করা হয়। এইগুলা প্রকাশ করার মাধ্যমেই এই ফেডারেল রিজার্ভ ব্যাংক কী করে, যে ওরা যে কাজ করতেছে ওদের কাজের পারফরমেন্স কতটুকু ঠিকঠাক আছে কিনা ইনভেস্টররা সচেতন থাকে সবসময়, ঠিক আছে? সো ইনভেস্টররা যখন দেখবো সব কিছু ঠিকঠাক আছে, ওরা ওদের কাজের দিকে, ইনভেস্টমেন্টের দিকে বেশি ভালোভাবে মনোযোগ দিব। ইভেন এইটার ক্ষেত্রে অনেক ধরনের প্রভাবও পড়তে পারে। এই যে একটা যেমন ডাক্তার একটা কথা বলছিল যে আরে ভাই আপনার যেই জ্বর হয়েছে এটা তো সুবিধার না, মানে আপনার নর্মাল জ্বর হওয়ার পরেও আপনি অবস্থা খারাপ, ডাক্তারের একটা কথা শুই না। আবার ডাক্তার বলছে আপনারা বলে নাই যে আপনার ধরেন যে হয়েছে ক্যান্সার হয়েছে, বাট আপনি ডাক্তার জানে আপনার ক্যান্সার হয়েছে, ঠিক আছে, বা ডাক্তার আপনার বলে দিল যে খুব শীঘ্রই আপনার রোগটা ভালো হয়ে যাবে, আমি ওষুধ লিখে দিতেছি, আপাতত কিছুদিন অসুস্থ থাকবেন, সামনে আপনি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন। সো একটা মানসিক সান্ত্বনা পাইতেছেন। সেম এই একটা ওরা যে ফেডারেলের পক্ষ থেকে এই একটা ইন্ডিকেশন দিতেছে, একটা প্রজেকশন দিতেছে সামনে, এইটার ফলে 2 থেকে 1 বছর ইজিলি, 1 থেকে 2 বছর বলি, আমি উল্টা লিখছি, সরি আমি মানুষটাই উল্টা। সো এই 1 থেকে 2 বছর যে একটা সামনে ডেট আসবো, ওই টাইমের ভিতরে মার্কেটটা কি করতে পারে, বা এই ফেডারেলের পক্ষ থেকে কি করতে পারে, FOMCর পক্ষ থেকে কি করতে পারে, সেইগুলোর একটা ডিরেকশন পাওয়া যায় ইনভেস্টররা, ঠিক আছে, যেটা ওদেরকে অন্য লেভেলের একটা কনফিডেন্স দেয় সামনের দিকে আগায় যাওয়ার। তো এখন কথা হইতাছে এই প্রজেকশনটা কি ধরনের প্রভাব ফেলতে পারে, সেই প্রশ্নের উত্তরটা আমরা জানি, তাইলে হচ্ছে আমার এই ইকোনমিক প্রজেকশন সম্পর্কে জানা শেষ। তো সেই ক্ষেত্রে আমি একটা এইখানে কিছু বিষয় আছে এইগুলো নিয়ে আলাপ আলোচনা করলেই আশা করি বোঝা হয়ে যাবে এগুলা। তো এই যে ইনফ্লুয়েন্স করে, ঠিক আছে, ওদের কেমন টাইপের প্রভাব ফেলে মার্কেটের মধ্যে ওদের এই একটা প্রজেকশন ইভেন্টের ফলে, এটা হচ্ছে ওরা ইনফ্লুয়েন্স করে, ঠিক আছে, প্রভাবিত করে কি স্টক মার্কেটেও প্রভাবিত করে, বন্ডসের মার্কেটেও প্রভাবিত করে। কিভাবে, এখন কথা হইতাছে এই আমি বলছিলাম আমার ভিডিওর ভিতরে, আমি কোনো ভিডিওর মধ্যে বলছিলাম মেবি, যে স্টক মার্কেটটা
ঠিক আছে, ডিরেক্টলি কারেন্সির সাথে কানেক্টেড থাকে। ঠিক আছে, একটু কারেন্সি এদিক ওইদিক হইলে স্টক মার্কেট অনেক বড় ধস নামতে পারে। সেম কারেন্সি যদি ভ্যালিউ বাড়ে তাহলে স্টক মার্কেটের ভিতরে একটা ভালো একটা ইম্প্যাক্ট পড়ে সেম। আর বন্ডস তো ডাইরেক্টলি হচ্ছে আপনার কারেন্সির ভ্যালুর সাথে কানেক্টেড, তাই না? আর আমরা যেই কারেন্সি নিয়ে কথা বলতেছি এটা পুরো পৃথিবীর মধ্যে একদম রিজার্ভ কারেন্সি হিসেবে ব্যবহার করা হয়, তাই তো, একদম ডলার। সো এই একটা ইম্প্যাক্টের ফলে যদি ওরা পজিটিভ ইম্প্যাক্ট দেখায় তাহলে এই মার্কেটগুলোর ভিতরে খুব সুন্দর পজিটিভ ইম্প্যাক্ট পড়বো। আর যদি নেগেটিভ কথাবার্তা বলে বা নেগেটিভ ডিরেকশন দেখায় তাহলে খুবই নেগেটিভ ইম্প্যাক্ট পড়বো। ইকোনমিক প্রজেকশন নিয়ে ওরা আলাপ আলোচনা করে, সেটা যদি সামনে আমাদেরকে পজিটিভ চিন্তা ভাবনা দেয় বা ইনভেস্টর লেভেলে পজিটিভ চিন্তা ভাবনা দিতে পারে তাহলে মার্কেটের উপরে পজিটিভ একটা ইম্প্যাক্ট পড়তে পারে। আর যদি নেগেটিভ চিন্তা ভাবনা দেয় তাহলে তো কথাই নেই, হিউজ একটা নেগেটিভ ইফেক্ট পড়বো মার্কেটের মধ্যে। ঠিক আছে, তারপর হচ্ছে এটা কিছু গাইড দেয় কেমন টাইপের, ওই যে ইনভেস্টররা আছে না, ওদের ইনভেস্টর করে একটা ধরেন যে ওদের ইনভেস্টর লেভেলে যে একটা এক্সপেকটেশন থাকে মার্কেটের উপরে বা ওদের ইনভেস্টমেন্ট লেভেলের উপরে, ওইটারে ধরেন যে একটা গাইড দেয় বা ধরতে পারেন যে ওইটার একটা সান্ত্বনা দেয়, এরকম বলতে পারেন ওদের পক্ষ থেকে। যেমন ধরেন যে অনেকে ইনভেস্টমেন্ট করে রাখছে, বড় বড় ইনভেস্টররা ইনভেস্ট করে রাখছে। সো এখন ওরা জানে যে যদি ওদের একটা এই দিক থেকে ওই দিক ডেটা দেওয়া হয় বা দিক নির্দেশনা দেওয়া হয় বা পূর্বাভাস দেওয়া হয় তাহলে এই ইনভেস্টর লেভেলে একটা বড় ধরনের একটা ধস নেমে পড়তে পারে বা একটা সমস্যা হইতে পারে। সো ওরা এই ইকোনমিক প্রজেকশনের মাধ্যমে ওরা যে কাজ করতেছে ওদের পজিশনটা তুলে ধরে, হ্যাঁ ভাই আমরা ফেডারেলের পক্ষ থেকে প্রপারলি কাজ করতেছি, আমাদের এফওএমসি সিস্টেমটা এইভাবে কাজ করতেছে, এই জিডিপি এর অবস্থা, এই ইনফ্লেশন রেটের এই অবস্থা, ডিফ্লেশন রেটের এই অবস্থা, আনএমপ্লয়মেন্ট রেটের এই অবস্থা, সবগুলা দিক তুইলা ধইরা ওরা বলে আমাদের ক্রমান্বয়ে ইনফ্লেশন রেট এতটুকু কমতাছে, আমরা ইন্টারেস্ট রেট ক্রমান্বয়ে এতটুকু বাড়াইতাছি, আমাদের কারেন্সির ভ্যালু সামনে এতটুকু বাড়তে পারে আর আমরা এইভাবে আগাইতাছি। সো এইসব কথাবার্তা যখন ইনভেস্টররা শুনবো তখন ইজিলি ওরা মোটিভেটেড হইব, ওরা যে এক্সপেক্ট রাখে মার্কেটের উপরে সেই এক্সপেকটেশন মতো মার্কেটটা চলবো ওই ডিরেকশনে। ঠিক আছে, তারপর এটা আছে হেল্প দ্য পাবলিক অ্যান্ড অ্যানালিটিক্স আন্ডারস্ট্যান্ড দ্য ফেড। ও আচ্ছা ঠিক আছে, তারপরে যে বিষয়টা হইতেছে সেটা হচ্ছে পাবলিক পর্যায়ে আর মার্কেটের যে মার্কেটের নিয়ে বিশেষজ্ঞরা আছে যে মার্কেটের মানে কারেন্সি লেভেলে মার্কেট বলতেছি বারবার, কারেন্সি লেভেলে যেই বিশেষজ্ঞরা আছে বা অ্যানালিস্টরা আছে ওদের পর্যায়ে যাতে এই ডেটাটা বা যে সামনের পূর্বাভাসটা আছে সেটা ঠিকঠাকভাবে পৌঁছায় দিতে পারে, ওদের প্রজেকশনটা বা প্ল্যানিংটা সামনের দিকে যা আছে সেগুলো সহজভাবে পৌঁছায় দিতে পারে, সেইটার মাধ্যম হিসাবে এই নিউজ ইভেন্টটা ওরা ইউজ করতেছে ইকোনমিক প্রজেকশন। তার মানে হইতাছে এইটা, আমি যেটা বুঝাতে চাইতেছি আমি ভালোভাবে বুঝাতে পারতেছি না হয়তোবা, মানে ওরা এই ইকোনমিক প্রজেকশন এই ইভেন্টটার মাধ্যমে কি করে এই পাবলিক পর্যায়ে আর মার্কেটের বিশেষজ্ঞ পর্যায়ে কি করে খুব সুন্দরভাবে ডেটাটা তুইলা ধরে যাতে সবাই ইজিলি বুঝতে পারে বা ওদের মাথায় ঢুকে ওরা আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারে, মানে কি বুঝতে পারে যে ওদের কারেন্সি লেভেলটারে ওরা এইভাবে কাজ করতেছে, প্রত্যেকটা পর্যায়ে ডেটা তুইলা দিয়া ওরা বলতাছে যে এইভাবে প্রত্যেক মাস আকারে বাড়াইতাছি, এইভাবে প্রত্যেক মাস আকারে কমাইতাছি, সামনে আমরা এরকম চিন্তা ভাবনা করতেছি, আমার প্ল্যানিং এরকম আছে। তাহলে কি ওরা 1-2 বছরের একটা ডিরেকশন পাওয়া যেতেছে যে আপাতত অর্থনৈতিক অবস্থা এরকম আছে, ওরা ওদের পজিশন থেকে এইভাবে কাজ করতেছে আর আমাদের অর্থনীতিটা ধীরে ধীরে এতটুকু পরিমাণে বাড়তেছে, পার্সেন্টেজ জায়গার এতটুকু পরিমাণে কমতেছে, মান্থলি এতটুকু, ইয়ারলি এতটুকু। আশা করি আমি মোটামুটি হইলে তুলে ধরতে পারতাছি যে কীভাবে প্রভাব ফেলে। তো এইভাবে যে জনগণ ইনভেস্টর পর্যায়েও ডেটাটারে পাঠায় দিল, ইনভেস্টররা খুশি ডেটা পায়া বা ওদের থেকে ওদের পজিশনটা জানতে পারা ফেডারেলের পক্ষ থেকে কীভাবে কাজ করতেছে, কী পরিমাণে ডেটা আছে, কী অবস্থা ডেটাগুলার। তারপর হচ্ছে সাধারণ পাবলিক পর্যায়েও পৌঁছাই দিয়েছে বোঝার মতো কইরা। তারপর হচ্ছে অ্যানালিস্ট যারা আছে মার্কেটের নিয়ে কাজ করে, বিশেষজ্ঞরা আছে যারা কারেন্সি লেভেলে জানার চেষ্টা করে, অর্থনীতি নিয়ে জানার চেষ্টা করে, অর্থনীতিবিদরা আছে, সো ওদের পর্যায়ে খুব সুন্দরভাবে পাঠায় দেয় যাতে ওরাও ইজিলি বুঝতে পারে এই ফেডারেলের পক্ষ থেকে ফিউচারে বা ভবিষ্যতে কি হইতে পারে, এখন কি চলতেছে। আশা করি আমি ক্লিয়ারলি বুঝাইতে পারছি জায়গাগুলা। তো তারপর হইতাছে কি এই যে এইটার ফলে এক ধরনের বিষয় চলে আসে, সেটা কি বিষয়, এই যে একটা ইকোনমিক প্রজেকশন ওরা দেখাইতেছে, এই ইকোনমিক প্রজেকশনের মাধ্যমে ফেডারেল কি করে নিজেদের যে অবস্থান আছে বা নিজেরা যে কাজ করতেছে সেই কাজের উপরে ওদের যে একটা কনফিডেন্স লেভেল আছে, ওদের অর্থনীতির উপরে ওরা ঠিকঠাক করে কাজ করতেছে কিনা, ঠিকঠাক করে ওদের ডিরেকশন মতো যাইতে পারতেছে কিনা সেইটারে তুইলা ধরে। যেমন আপনি ভার্সিটিতে
বলেন বা কলেজ লেভেলে বলেন বিভিন্ন প্রজেক্ট জমা দেন না, ওই প্রজেক্ট জমা দেওয়ার মানে কি, আপনি যে একটা কাজ করতেছেন সেটার উপর আপনার কনফিডেন্স, আপনার দক্ষতা সব কিছু তুলে ধরা, তাই না? সেম এই ইকোনমিক প্রজেকশনের মাধ্যমে ওরা কি করতেছে, ওদের অর্থনীতিটা একটা প্রজেকশন আকারে তুলে ধরতেছে বিশেষজ্ঞদের মাঝখানে, ইনভেস্টরদের মাঝখানে, জনগণ পর্যায়ে। সো এটা একটা ওদের জন্য কনফিডেন্সের বিষয়। আর ওদের ওদের পজিশনটা ঠিক আছে কিনা, ওদের পজিশন থেকে ওরা কীভাবে কাজ করতেছে সব কিছু ঠিকঠাক আছে কিনা, এই বিষয়গুলাই তুলে ধরা, ঠিক আছে? আর আমি যতটুকু জানি এই ইকোনমিক প্রজেকশনের ইভেন্টের মাধ্যমে ওরা ওদের পজিশনগুলো তুলে ধরতেছে, ইভেন্ট সামনে 1 থেকে 2 বছরের ভিতরে মার্কেটে কি হইতে পারে বা এই কারেন্সি লেভেলে ওরা কি করতে চাইতেছে এই বিষয়ে একটা ইঙ্গিত পাওয়া যায়, ঠিক আছে? আর এটা বছরে 4বার হয়, আমি যতটুকু জানি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আর কি, 4বার হয়। সেটা হচ্ছে আপনার মার্চে, জুনে, সেপ্টেম্বরে আর ডিসেম্বরে, ঠিক আছে? আশা করি এতটুকু বুঝতে পারছেন। তো এবার আমি একটা কাজ করি, আমি হচ্ছে একটু ফরেক্স ফ্যাক্টরির ভিতরে নিয়ে যাই। সো ফরেক্স ফ্যাক্টরির ভিতরে আসার পরে আমি একটা জিনিস দেখাই, এই যে একটা নিউজ ইভেন্ট দেখছেন, এই যে এফওএমসি ইকোনমিক প্রজেকশন, এইটা হইতাছে এই নিউজ ইভেন্ট এখন যেটা নিয়ে আমি কথা বলতেছি, ঠিক আছে? আর এই এফওএমসি রিলেটেড যে নিউজ ইভেন্টগুলা সেইগুলা সবগুলা একসাথে আসে, ঠিক আছে? এই দেখেন আমি একটা জিনিস দেখাই, এখানে ম্যাজিক দেখাই, এই যে ফেডারেল ফান্ড রেট এই দিনই, ঠিক আছে? তারপর হইতাছে এই যে দেখেন এফওএমসি ইকোনমিক ইকোনমিক প্রজেকশন, ঠিক আছে? এফওএমসি স্টেটমেন্ট দেখছেন, তারপর এফওএমসি প্রেস কনফারেন্স, সব দেখবেন যে এক এমপ্লয়মেন্ট চেঞ্জ, ঠিক আছে? তারপর হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট দেখছেন, মানে যতগুলো ইম্পর্টেন্ট নিউজ আছে সবগুলো একসাথে আসে। এই জন্য তুলপাল লাগা যায়, যেমন 19 জুন মার্কেটের ভিতরে তুলপাল লাগা যাবো, দেখবেন মার্কেটে কী পরিমাণে একটা মুভ আসবো। সো এই নিউজগুলোর লেগে সবাই ওয়েট করে, কুত্তা পাগলে ওয়েট করে, ঠিক আছে? সো আমার যদি মনে থাকে আমি একটা ভিডিও বানাই দিব ইনশাল্লাহ। সো এই যে এখন আমরা যে নিউজ ইভেন্ট নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে এইটা, যে এফওএমসি ইকোনমিক প্রজেকশন, ওকে? সো এই ফোল্ডারের মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখন ডাটাগুলো দেখতে পারবো। তার আগে আমি দেখাই নিই, এই জাস্ট আমার নিউজের ইম্প্যাক্ট রেড কালার, এটা হচ্ছে কারেন্সি ইউএসডি, তারপর হচ্ছে কয়টা বাজে হইব, আর এটা হচ্ছে কোন তারিখ, ঠিক আছে? থার্সডে, জুনের 19 তারিখ, ওকে? আশা করি বুঝতে পারতেছেন। সো এবার চলেন আমরা একটু ফোল্ডারের মধ্যে ক্লিক করি, ওকে? এই যে এফওএমসি ইকোনমিক প্রজেকশন ফোল্ডারের মধ্যে ক্লিক করলাম, ওকে? ফোল্ডারের মধ্যে ক্লিক করার পর আমরা কি জানি, এখানে কি আসবো, এখানে আসবো হচ্ছে এটা হচ্ছে কি প্রিভিয়াস ডাটা, এখানে যেটা আসবো সেটা কি, সেটা হচ্ছে ফরকাস্ট, কি পূর্বাভাস দিতেছে ওরা, আর এখানে যেটা আসবে সেটা কি অ্যাকচুয়াল ডাটা, মানে যেটা আসছে। এগুলো নিয়ে তো আর না জানার কোনো কথাই না, যারা এতগুলা ভিডিও আমার দেখছেন ফান্ডামেন্টালের উপরে, ওকে? এখন এখানে দেখেন সোর্স যেটা, এটা কিসের সোর্সের পক্ষ থেকে আসে, ফেডারেল রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে আসে, ঠিক আছে? ওকে, তারপর এটা হচ্ছে ইউজুয়াল ইফেক্ট, এটা মার্কেটের উপরে কেমন ধরনের ইম্প্যাক্ট ফেলে বা কারেন্সি লেভেলে কেমন ধরনের ইম্প্যাক্ট ফেলে, মোর হাউকিশ দেন এক্সপেক্টেড ইজ গুড ফর কারেন্সি, মানে কি, এটার মানে হচ্ছে এটা এই যে ইউজুয়াল ইফেক্টটা ফালায় মার্কেটের উপরে বা কারেন্সির উপরে, সেটা হচ্ছে এখানে যে ফোরকাস্ট ডেটাটা আসে বা পূর্বাভাসটা আসে, এই পূর্বাভাসের চাইতে চাইতে বেশি যদি হয় যেই ডাটাটা আসছে, অ্যাকচুয়াল যেই ডাটাটা আসছে, তাহলে সেটা কারেন্সির জন্য ভালো, মানে পজিটিভ নিউজ। আর যদি কম আসে তাহলে সেটা নেগেটিভ নিউজ। আশা করি বুঝতে পারতেছেন। ওকে, ফ্রিকোয়েন্সি মানে একটা ধারাবাহিকতা, এই যে দেখেন এখানে কী লাগছে, শিডিউলড 4 টাইমস পার ইয়ার, মানে কি বছরে 4বার। আমি তো বলছিলামই যে মার্চ, জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর, আমি বলে দিছি না, এই ডেটগুলাই 4বার আসে বছরে এই নিউজের ইভেন্টটা, ওকে? ওকে, নেক্সট কবে রিলিজ হইব সেটাও ইম্পর্টেন্ট, সেপ্টেম্বরে। আমি বলছিলাম জুনে হইব, এই যে জুন দেখছেন, জুনের 19 তারিখ। জুনের পরে কি বলছিলাম, সেপ্টেম্বর, এই যে দেখেন সেপ্টেম্বরের 18 তারিখে আবার আবার আরেকবার রিলিজ দেবো এই নিউজ ইভেন্টটা, ঠিক আছে ভাই? আমি যেই ডাটাটা দিব এই ডাটাগুলো আপনাদের দুনিয়ার কেউ দিব না, ঠিক আছে? তো আমার পক্ষ থেকে যতটুকু ইজি কইরা আমি যতটুকু বুঝি, একটু ভুল ভ্রান্তি থাকতেও পারে, বাট চেষ্টা করি ডেটাগুলো সঠিকভাবে পৌঁছায় দেওয়ার জন্য। সো কিছু করার নেই, যতটুকুই পারতাছি ততটুকুই অ্যাকসেপ্ট করার ট্রাই করেন, ঠিক আছে? আর যদি কোনো ভুল হয় তাহলে আমার দিক থেকে অনেক ক্ষমা প্রার্থী আমি। সো এখন বিষয় হইতাছে এই এফএফ নোটসটা কি, এই যে এতক্ষণ আমি যা বুঝাইলাম, ঠিক আছে? এই যে এফওএমসি কীভাবে কাজ করতেছে ওইগুলোর একটা প্রজেকশন আকারে তুইলা ধরে বিষয়গুলোর, ইনফ্লেশন রেট, ইকোনমিক গ্রোথ, মানে জিডিপি লেভেল থেকে বলেন, ঠিক আছে? তারপরে নেক্সট এই যে দেখেন আমি যেটা বলতেছিলাম 1 থেকে 2 বছর পর্যন্ত কি হইতে পারে, যে গ্রোথ ওভার দ্য নেক্সট 2 ইয়ার্স, মানে মোর, ঠিক আছে? এই বিষয়গুলো আর কি, আমি সামনে 1-2 বছরে কি হইতে পারে সেটা ডেটা, সেটা সম্পর্কে একটা পূর্বাভাস দিতে পারে। তারপরে হইতাছে ইনভেস্টর লেভেলে বলতে পারেন। তারপরে এই যে ডাটাগুলো দেখাইছিলাম
ইনফ্লেশন, তারপরে জিডিপি লেভেল, আনএমপ্লয়মেন্ট লেভেল, সবগুলা বিষয় দেখা সামনে কি ইন্টারেস্ট রেট চেঞ্জ করবো কিনা, এই দুইটার ভিতরে হইতেছে এই বিষয়গুলাই তুইলা ধরছে শর্টকাট ওয়েতে। আমি যেভাবে ডিটেল সহকারে বুঝাইছি ওরা এত ডিটেল সহকারে এখানে বলে নাই, ঠিক আছে? এগুলা বললে আমার কিছু বুঝবেনও না, বাট আমি যেইগুলো তখন প্রশ্ন আকারে বুঝাই আসছি সেইগুলাই হইতাছে এইখানে, ঠিক আছে? দ্যাটস এইগুলো নিয়ে আলাপ আলোচনা করলাম না আর। অলসো কল্ড, এটার আরও কি বলে, ঠিক আছে? এটার বলে হচ্ছে সামারি অফ ইকোনমিক প্রজেকশন। মানে কি, এই ইকোনমিক সিস্টেমটা কি আকারে যাইতাছে, কিভাবে কাজ করা হইতাছে, কোন ডিরেকশনে যাইতাছে, সেটা একটা প্রজেকশন আকারে তুইলা ধরা, এই বিষয়টা আর কি। আর এটার কি করে অ্যাক্রক্স ফান্ড হইতাছে কি এই এফওএমসি, মেবি এই যে এফওএমসির ফুল মিনিংটা ফেডারেল ওপেন মার্কেট কমিটি, শেষ, এখানে আর কিচ্ছু নাই। তো আশা করি বুঝতে পারছেন। যখনই দেখবেন যে এই ফরেক্স ফ্যাক্টরির ভিতরে আইসা, ফরেক্স ফ্যাক্টরি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট, নাম্বার ওয়ান আমি মনে করি, ঠিক আছে? আর নাম্বার ওয়ানও তো এই ফরেক্স সেক্টরের ভিতরে আসা যখন দেখবেন যে এই এফওএমসি ইকোনমিক প্রজেকশন নামের নিউজ ইভেন্টটা আসছে, তখন বুঝবেন যে আমি আজকের এই ভিডিওতে যে বকবকগুলো করছি এই বিষয়ের উপরে এই নিউজ ইভেন্টটা। আর আশা করি একবার এই নিউজ ইভেন্টের ভিডিওটা দেখার পরে আপনার আর দেখা লাগবো না, কোনো সমস্যা হইবও না। আশা করি আজকের এই ভিডিওটা সবার অনেক ভালো লাগছে। তো আজকের এই ভিডিওটা এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।